যখন পৃথিবী ভাগ হয়েছিল অসংখ্য রাজ্যে, যখন প্রতিটি রাজা নিজের সীমার মধ্যেই বন্দী, ঠিক তখনই ইতিহাসের মঞ্চে আগমন ঘটে এক তরুণ রাজা, যার চোখে ছিল সীমাহীন স্বপ্ন আর হৃদয়ে ছিল অদম্য সাহস। সে শুধু একটি সিংহাসনের উত্তরাধিকারী ছিল না, সে জন্মেছিল পুরো পৃথিবীকে নিজের সাম্রাজ্যে পরিণত করার জন্য। তার নাম আলেকজান্ডার দি গ্রেট। মাত্র 20 বছর বয়সে সে রাজা হয়, আর তার তলোয়ারের ঝলকে একের পর এক রাজ্য মাথা নত করেছে। গ্রিস থেকে মিশর, পারস্য থেকে ভারত পর্যন্ত তার বিজয়ের পদচিহ্ন আজও ইতিহাসে অমর। সে ছিল না শুধু এক রাজা, সে ছিল এক ঝড়, এক কিংবদন্তি, এক অপরাজেয় সম্রাট। এটাই সেই গল্প, যে গল্প শিখিয়ে দেয় সাহস আর স্বপ্ন থাকলে পুরো পৃথিবীও জয় করা সম্ভব। আলেকজান্ডার 356 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক মাস হেকাতাম্বায়নের ষষ্ঠ দিনে বা 21 জুলাই ম্যাসিডন রাজ্যে পেলা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ ও তার চতুর্থ স্ত্রী অলিম্পিয়াসের পুত্র ছিলেন। দ্বিতীয় ফিলিপের 7-8 জন পত্নী থাকলেও আলেকজান্ডারের জন্মদাত্রী মা হওয়ার কারণে অলিম্পিয়াস ফিলিপের প্রধান স্ত্রী ছিলেন। শৈশবে আলেকজান্ডারকে লানিকে নামক একজন সেবাব্রতী পালন করেন। পরে অলিম্পিয়াসের আত্মীয় লিত্তনাই দাস এবং দ্বিতীয় ফিলিপের সেনাপতি লুসিম্যাকস শিক্ষা প্রদান করেন। অন্যান্য সম্ভ্রান্ত ম্যাসিডোনীয় কিশোরদের মতোই তাকে পড়া, যুদ্ধ করা, শিকার করা প্রভৃতি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। 13 বছর বয়স হলে দ্বিতীয় ফিলিপ আলেকজান্ডারের শিক্ষার জন্য আইসোক্রাটিস ও স্পিউসিসপাস নামক 2 জন গ্রিক শিক্ষাবিদকে গণ্য করেন, কিন্তু তারা এই কাজে অস্বীকৃত হন। অবশেষে দ্বিতীয় ফিলিপ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে আলেকজান্ডারের শিক্ষক হিসেবে নিযুক্ত করেন এবং মিয়েজার মন্দিরকে শ্রেণীকক্ষ হিসেবে প্রদান করেন। আলেকজান্ডারকে শিক্ষা প্রদান করায় দ্বিতীয় ফিলিপ অ্যারিস্টটলের শহর সাগেইরা পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। তিনি এই শহরের সকল প্রাক্তন অধিবাসী যারা দাস হিসেবে জীবনযাপন করছিলেন তাদের ক্রয় করে মুক্ত করেন ও নির্বাসিতদের শাস্তি মুকুব করেন। মিয়েজার শিক্ষা প্রতিষ্ঠানের আলেকজান্ডারের সাথে প্রথম টলেমি সোতের, হেপাস্তিস্তন, কাসান্দ্রোস ইত্যাদি ম্যাসিডোনীয় সম্ভ্রান্ত পরিবারের কিশোর শিক্ষা লাভ করেন, যাদের মধ্যে অধিকাংশই পরবর্তীকালে আলেকজান্ডারের বন্ধু ও সমর অভিযানের সেনাপতি হিসেবে পরিগণিত হন। অ্যারিস্টটল তাদের চিকিৎসাবিদ, দর্শন, নীতি, ধর্ম, তর্কবিদ্যা ও কলা সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। তার শিক্ষায় আলেকজান্ডারের হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রতি প্রগাঢ় প্রেম উন্মেষ ঘটে, যা তিনি তার ভবিষ্যতে সকল অভিযানের সঙ্গে নিয়ে যেতেন। আলেকজান্ডারের উত্থান বুঝতে হলে আমাদের ধারণা থাকা দরকার তৎকালীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোর সম্পর্কে। সে জামানায় গ্রিস একক কোনো সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং বিভক্ত ছিল অনেকগুলো ছোট্ট ছোট্ট নগর রাষ্ট্রে। পরাক্রমশালী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য স্পার্টানরা ছাড়া বাকি সবাই জোটবদ্ধ হয়ে তখন সম্মিলিত বাহিনী গঠন করেছিল। আলেকজান্ডারের পিতা ছিল সেই সম্মিলিত বাহিনীর সুপ্রিম কমান্ডার। মূলত তার একক সামরিক প্রচেষ্টাতেই বিবাদমান নগর রাষ্ট্রগুলোকে এক ছাউনিতে আনা সম্ভব হয়েছিল। পারস্য জয় করা ছিল ফিলিপের একান্ত বাসনা, কিন্তু পারস্য অভিযানের আগেই ফিলিপ আততায়ীদের হাতে নিহত হলেন। আলেকজান্ডারের বয়স যখন 20 ছুঁই, পিতার স্থলাভিষিক্ত হতে সর্বাত্মক চেষ্টা চালানোর যুবক আলেকজান্ডার সফল হলেন। তিনি খ্রিস্টপূর্ব 336 অব্দে বসলেন ম্যাসিডোনিয়ার সিংহাসনে। মূলত আলেকজান্ডারের ঘটনা বহুল জীবনের বাঁক শুরু হলো এখান থেকেই। ম্যাসিডোনিয়ানের মসন্দে বসার পর আলেকজান্ডার আর মাত্র 13 বছর জীবিত ছিলেন। এই সময়ের মধ্যেই তিনি জয় করে নেন পারস্য, মিশর, ব্যাবিলন ও ভারতের পাঞ্জাব। এদিকে ফিলিপের মৃত্যুকে কেন্দ্র করে গ্রিসের নগর রাষ্ট্রগুলো দ্বিধাবিভক্ত হয়ে পড়ল। তরুণ আলেকজান্ডারের নেতৃত্ব মেনে নিতে চাইলেন না অনেকেই। আলেকজান্ডার এবার বুঝতে পারলেন
বিবাদমান নগর রাষ্ট্রগুলোকে এক শিবিরে আনতে না পারলে তার পিতার পারস্য জয়ের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে। তাই আলেকজান্ডার অভিযান শুরু করল প্রতিপক্ষ শক্তিগুলির বিরুদ্ধে। খুব শক্ত হাতে বিদ্রোহ দমন করে অচিরেই সম্মিলিত বাহিনী প্রস্তুত করলেন পারস্য অভিযানের উদ্দেশ্যে। আলেকজান্ডারের পদাতিক সৈন্য সংখ্যা ছিল 50,000-এর মতো, আর অশ্বারোহী সৈন্য ছিল প্রায় 6,000। এছাড়াও 120টি জাহাজে ছিল 40,000-এর মতো নাবিক ও মাঝি মাল্লা। পারস্য অভিযানের আগে চতুর আলেকজান্ডার অভিযান চালালেন বলকানো অঞ্চলে। উদ্দেশ্য পারস্য প্রবেশের পথটা একদম পরিষ্কার করা। বলে রাখা ভালো, আলেকজান্ডারের পারস্য বিজয় একদিনে কিংবা একটি যুদ্ধে সম্ভব হয়নি। আসলে সেটি হওয়ার কথাও নয়, কারণ পারস্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যকে পদানত করা আর চারটিখানি কথা নয়। এশিয়া মাইনর অর্থাৎ বর্তমান তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধে পার্সিয়ানদের সাথে জেতার পর আলেকজান্ডার মিশর দখলের উদ্দেশ্য প্রায় বিনা বাধায় এগিয়ে যেতে থাকেন। যদিও সে যুগে মিশর আর আগের মিশর ছিল না। অতীত জৌলুস হারিয়ে মিশর তখন পারস্য সাম্রাজ্যের সামান্য অংশ মাত্র। তবে মিশরের প্রবেশপথের বর্তমান ফিলিস্তিনের গাজায় শক্তিশালী বাধার সম্মুখীন হন আলেকজান্ডার। যদিও গাজা জয় করার পর নির্বিচারে পুরুষদের হত্যা ও নারীদের বন্দি নির্দেশ দিয়ে অত্যন্ত হঠকারিতার পরিচয় দিয়েছিলেন আলেকজান্ডার। গাজা জয়ের পর টায়রা নগর অবরোধ করেন তিনি। টায়রারে পরিণত হয়েছিল গাজার মতে। আলেকজান্ডার মিশরে পৌঁছালে তাকে মিশরের নতুন পাড়াও ঘোষণা করা হয়। তারপর শুরু হয় পারস্যের বিরুদ্ধে তার মূল অভিযান। বেশ কয়েকটি যুদ্ধের পর খ্রিস্টপূর্ব 331 অব্দে অবশেষে বিখ্যাত গগমেলার যুদ্ধে পারস্যে রাজা তৃতীয় দারিউস চূড়ান্তভাবে পরাজিত হন আলেকজান্ডারের কাছে। পরাজিত দারিউস সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যান। পরে সেনাপতি তাকেই হত্যা করে। আলেকজান্ডারের ভারত আক্রমণ ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ফলে উপমহাদেশের সভ্যতা ও সংস্কৃতি বিজয়ী গ্রিকদের সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাভাবনার সাথে পরিচিত হয়ে ওঠার সুযোগ পায়। উত্তর পশ্চিম উপমহাদেশ ও মগধের সাথে রেশম, মশলা ও সোনাকে কেন্দ্র করে গ্রিক তথা ইউরোপের বাণিজ্যের বিকাশ ঘটে। শিল্প, সংস্কৃতি, লিখন পদ্ধতি, শাসন ব্যবস্থা, যুদ্ধরীতি প্রভৃতি নানা বিষয়ে এই অভিযানের প্রভাব ছিল সুদূরপ্রসারী। পারস্য বিজয়ের পর শুরু হয় ম্যাসেডনের তরুণ রাজা আলেকজান্ডারের ভারত অগ্রাসন। খ্রিস্টপূর্ব 331 অব্দে তিনি পারস্য সাম্রাজ্যে আক্রমণ করে ও সে দেশ বিজয় সম্পূর্ণ করে সাম্রাজ্যের পূর্ব দিকে অগ্রসর হয়। সেই সময় সিন্ধু নদ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের পশ্চিম সীমান্তে পর্যন্ত পারস্য সাম্রাজ্যের সীমানা বিস্তৃত ছিল। আলেকজান্ডারের ভারতবর্ষ আক্রমণের প্রাক্কালে উত্তর পশ্চিম ভারত পরস্পর বিরোধী অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল। তাদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বহিরাক্রমণ ঠেকানো সম্ভবপর ছিল না। খ্রিস্টপূর্ব 328 অব্দের মধ্যে সমগ্র পারস্য এবং আফগানিস্তান আলেকজান্ডারের দখলে এলে তিনি আরও পূর্বে অবস্থিত দেশগুলির দিকে নজর ফেরান। 327 খ্রিস্টপূর্বাব্দের বসন্তকালে তিনি হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আরও পূর্বে অগ্রসর হন। কাবুল নদীর তীর বরাবর এগিয়ে এসে তার বাহিনী প্রথমে বর্তমান পেশেয়ার নগরীর উত্তরে অবস্থিত পিউসেলাওটিস ধ্বংস করে। এরপর সম্ভবত তার বাহিনী বাম প্রান্তকে সুরক্ষিত করার উদ্দেশ্যেই তিনি সোয়ার্ড উপত্যকার অভিমুখে অগ্রসর হন ও এই অঞ্চলে বিভিন্ন জাতির মানুষকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেন। এর ফলে এই অঞ্চলে প্রচুর গবাদি পশুও তার দখলে আসে। এই অঞ্চলে আসাকেনীয় জাতিগোষ্ঠী তার বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ করে তোলে। এদের প্রধান আসাকেনুস শেষ পর্যন্ত তার রাজধানী মাগার শহরে অবরুদ্ধ হয়ে পড়লে আলেকজান্ডারের রণকৌশলের সামনে তাকে হার স্বীকার করতে হয়। এরপর আর্তনাস নামক একটি পাহাড় যতদূর সম্ভব নেহাত অ্যাডভেঞ্চারের মেজাজেই দখল করা হয়। এরপর আলেকজান্ডার সম্ভবত নৌকা সেতুর সাহায্যে সিন্ধু নদ পার হয়ে খ্রিস্টপূর্ব 326 অব্দে ভারত ভূখণ্ডে পদার্পণ করেন। এই সময় তিনি পূর্বোত্তর অকামেনেদীয় সাম্রাজ্যের গান্ধার, সত্রপীর অধীন ও সংলগ্ন সমস্ত রাজা ও গোষ্ঠী প্রধানদের তাঁর কাছে বশতা স্বীকার করার জন্য আহ্বান জানালেন। তক্ষশিলার রাজা অম্বি তার নিকট স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, কিন্তু সবাই তার এ আহ্বান বিনা পুত্রতে মেনে নেয়নি। ফলে তিনি এদের বিরুদ্ধে যুদ্ধ অভিযান শুরু করেন। আলেকজান্ডার পুষ্পকলাবতীর রাজা অশোককে পরাভূত করেন। অশোক জাতীয় তার নিকট পরাভূত হয়।
ঝিলামরাজ পুরু বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং সর্বপ্রথম আলেকজান্ডারকে পুরুর বীরত্বের কাছে পরাভব মানতে বাধ্য করেন। সম্রাট আলেকজান্ডার সুদূর গ্রিস থেকে একের পর এক রাজ্য জয় করে ইরান, আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাবে পৌঁছে যান। ভারতের মূল ভূখণ্ড বিপাশা নদীর ওপারে গঙ্গারিরয় রাজ্য করতলগত হলে সমগ্র ভারত তার দখলে হয়ে যেত। বিজিত স্থানীয় ছোট্ট ছোট্ট ভূস্বামীরা আলেকজান্ডারকে অপর পারের ঐশ্বর্যের কথা, অপরাজয় সৈন্যবাহিনীর কথা জানাল। গঙ্গারিরয় রাজ্যের রাজা তার বিশাল বাহিনী নিয়ে নদীর এপারে আলেকজান্ডারকে প্রতিহত করতে যুদ্ধের জন্য প্রস্তুত। গঙ্গারিরয় সম্পর্কে প্রাচীন গ্রিক ও ল্যাটিন ঐতিহাসিকগণের লেখায় প্রচুর মিল পাওয়া যায়। মেগাহিস্তিনিস আলেকজান্ডারের সেনাপতি ও বন্ধু সেলুকাসের রাজত্বকালে গ্রিক দূত হিসেবে ভারতে এসেছিলেন। তিনি লেখেন, গঙ্গারিরয় রাজ্যের বিশাল হস্তি বাহিনী ছিল। এই বাহিনীর জন্যই এ রাজ্য কখনো বিদেশি রাজ্যের কাছে পরাজিত হয় না। অন্য রাজ্যগুলি হস্তি বাহিনীর সংখ্যা এবং শক্তি নিয়ে আতঙ্কগ্রস্ত থাকিত। বিপ্তদোরাস লেখেন, ভারতের সমুদয় জাতির মধ্যে গঙ্গারিরয় সর্বশ্রেষ্ঠ। এই গঙ্গারিরয় রাজা সুসজ্জিত ও যুদ্ধের জন্য প্রস্তুত 4000 হস্তি বাহিনীর কথা জানিতে পারিয়া আলেকজান্ডার তাহার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইলেন না। আলেকজান্ডার করণীয় আলোচনার জন্য নিজের সেনাবাহিনীর সাথে পরামর্শে বসলেন এবং গঙ্গারিরয় জয় করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। সৈন্যরা বছরের পর বছর যুদ্ধ করতে করতে ক্লান্ত। তাছাড়া ওই পারে ভয়াবহ সেনাবাহিনীর মোকাবেলায় অপারগত প্রকাশ করলেন। পুরুষের সাথে লড়াই ম্যাসিডোনিয়ানদের সাহসকে ভোঁতা করে দিয়েছিল। মাত্র 20,000 পদাতিক সৈন্য এবং 2,000 ঘোড়া নিয়ে আসা শত্রুকে তাড়ানো তাদের জন্য কষ্টসাধ্য ছিল বলে। আলেকজান্ডার যখন গঙ্গা নদী পার হওয়ার জন্য জোর দিয়েছিলেন, তখন তারা হিংসাত্মকভাবে বিরোধিতা করেছিল। তাদের বলা হয়েছিল যে গ্যান্ডারাইট এবং পেশির রাজারা 80,000 ঘোড়সাওয়ার, 2 লাখ পদাতিক, 8,000 রথ এবং 6,000 যুদ্ধ হাতে নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। সেনাপতি সৈন্যদের পক্ষ হয়ে জানালো, সৈন্যরা কেউ বিপাশা পার হয়ে নিজের জীবন দিয়ে আসতে রাজি নয়। তারা পিতামাতা, স্ত্রী, সন্তান ও জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব। এভাবে সৈন্যদের অনাগ্রহে এবং ভয়ের কারণে পাঞ্জাবের বিপাশা নদীর অপর পাড়ে গ্রিক বাহিনীর বিজয়রথ থেমে যায়। আলেকজান্ডার এরপর গ্রিক বাহিনীকে ম্যাসিডোনিয়ার দিকে ফিরতি যাত্রার নির্দেশ দেন। আলেকজান্ডার ইতিহাসে কেন অনন্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে প্রাচীন পৃথিবীতে। ইতিহাসে কেবল একজন মানুষই আলেকজান্ডারের চেয়েও বেশি এলাকা জয় করতে পেরেছিলেন, আর তিনি হলেন চেঙ্গিস খান। আলেকজান্ডারের মতো চেঙ্গিসও ছিলেন একজন অপরাজিত জেনারেল। আলেকজান্ডার যেমন বিবাদমান গ্রিক নগর রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক তেমনই তার 1500 বছর পরে জন্ম নেওয়া চেঙ্গিসও ঐক্যবদ্ধ করেছিলেন মঙ্গোলিয়ার বিবাদমান ছোট্ট ছোট্ট গোত্রগুলোকে। তবে আলেকজান্ডারের সাম্রাজ্য আয়তন ছিল চেঙ্গিস খানের সাম্রাজ্যের প্রায় অর্ধেক। শুধু তাই নয়, উত্তরাধিকারী না থাকায় আলেকজান্ডারের সাম্রাজ্য তার মৃত্যুর সাথে সাথেই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অন্যদিকে চেঙ্গিসের উত্তরাধিকারীরা সাফল্যের সাথে পিতার সাম্রাজ্যকে আরও অনেক দূর পর্যন্ত প্রসারিত করেছিল। এ পর্যায়ে একটি প্রশ্ন চলে আসে, কে বেশি সফল, আলেকজান্ডার নাকি চেঙ্গিস খান? উত্তর সহজ নয়। প্রাচীন গ্রিস ও রোমের সাথে পারস্য সাম্রাজ্যের প্রায় 1 সহস্রাব্দের অধিক সময় জুড়ে চলমান বিবাদের একমাত্র আলেকজান্ডারই পেরেছিলেন সম্পূর্ণ পারস্যকে পদানত করতে, যেটা করে দেখাতে পারেননি আর অন্য কোনো ইউরোপীয় জেনারেল কিংবা সম্রাট। শুধু তাই নয়, পারস্য হয়ে আলেকজান্ডার চলে এসেছিলেন সোজা ভারতে, যা পরবর্তী 2000 বছরে অর্থাৎ ইংরেজদের আগে আর কেউ পারেনি। চেঙ্গিস খানের ইতিহাস ঘাঁটলে ধ্বংস আর মৃত্যু ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যায় না। প্রায় 4 কোটি মানুষের মৃত্যুর জন্য চেঙ্গিস খান প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন। বেইজিং, উরুগেঞ্জ, সমরখন্দের মতো শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল তার তাণ্ডবলীলায়। অন্যদিকে আলেকজান্ডার শুধু বিজেতাই নন, বিচক্ষণ শাসকও। তবে ফিলিস্তিনের গাজা, টায়রা ও অন্যান্য কিছু শহরের আলেকজান্ডার ভয়ানক গণহত্যা চালিয়েছিলেন। কিন্তু একটি কথা অনস্বীকার্য, নতুন দেশ জয় করে তিনি সে দেশের সভ্যতা ধ্বংস করেননি, বরং আত্মীয়করণ করেছেন তাদের সংস্কৃতি। যেমন পারস্য জয়ের পর আলেকজান্ডারকে দেখা গেছে পার্সিয়ান পোশাকে, কিংবা ভারতের রাজা পুরুর সাথে গড়ে উঠেছিল তার সখ্যতা। সব মিলিয়ে আলেকজান্ডার সেতু বন্ধন রচনা করেছিলেন।
প্রাচ্যের সাথে পাশ্চাত্যের, ভারত, পারস্য ও গ্রিক এই তিনটি মহান সভ্যতা সম্মিলিত খুব অল্প সময়ের জন্য সম্ভব হয়েছিল তার বিজয় অভিযানের ফলে। তাই ইতিহাসে আলেকজান্ডার এত অনন্য, এত বেশি আলোচিত। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা আলেকজান্ডার দি গ্রেট মাত্র 32 বছর বয়সেই পৃথিবীকে বিস্মিত করে চলে যান। তার মৃত্যুর ঘটনা আজও ইতিহাসের এক গভীর রহস্য হয়ে রয়ে গেছে। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার তার দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানের পর ব্যাবিলনে অবস্থান করেছিলেন। তখন তার সাম্রাজ্য গ্রিস থেকে শুরু করে মিশর, পারস্য এবং ভারতের একাংশ পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এই সাফল্যের চূড়ান্ত মুহূর্তেই তার জীবনে নেমে আসে অপ্রত্যাশিত এক বিপর্যয়। একদিন একটি ভূসভায় অংশ নেওয়ার পর হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার জ্বর ক্রমশ বাড়তে থাকে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই তিনি বিছানা শয্যাশায়ী হয়ে পড়েন। তার সেনারা এবং অনুগামীরা উদ্বিগ্ন হয়ে ওঠে। একজন অজেয় সম্রাট, যিনি অসংখ্য যুদ্ধ জয়লাভ করেছেন, তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এ দৃশ্য তারা বিশ্বাসই করতে পারছিল না। আলেকজান্ডারের জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক। তিনি ধীরে ধীরে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তার জেনারেলরা যখন তাকে জিজ্ঞাসা করেন তার মৃত্যুর পর সাম্রাজ্যের শাসনভার কে গ্রহণ করবেন, তখন তিনি ক্ষীণ কণ্ঠে বলেন, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এই সংক্ষিপ্ত উত্তরই পরবর্তীতে তার বিশাল সাম্রাজ্যের বিভক্তির কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে কয়েকদিনের অসুস্থতার পর তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং একটি যুগের সমাপ্তি ছিল। তার মৃত্যুর প্রকৃত কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। অনেক ঐতিহাসিক মনে করেন তিনি ম্যালেরিয়া বা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আবার কেউ কেউ ধারণা করেন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এছাড়াও দীর্ঘদিনের যুদ্ধ, ক্লান্তি এবং আঘাতও তার মৃত্যুর কারণ হতে পারে বলে অনেকে মনে করেন। আলেকজান্ডারের মৃত্যু ইতিহাসে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তার অকাল প্রণয়নে পর বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে যায় এবং জেনারেলদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। সবশেষে বলা যায়, আলেকজান্ডার দ্য গ্রেট শুধু বিজেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তি, যার জীবন ও মৃত্যু আজও মানুষের মনে বিস্ময় ও কৌতূহল জাগায়। দিগ্বিজয় বীর আলেকজান্ডার দি গ্রেট মৃত্যুসজ্জায় তার সেনাপতিদের কাছে 3টি বিশেষ ইচ্ছার কথা বলেছিলেন। সেগুলি হল, আলেকজান্ডারের প্রথম ইচ্ছা ছিল তার কফিনটি যেন শুধু তার চিকিৎসকরাই বহন করেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে চিকিৎসকরা মানুষকে রোগ থেকে ভালো করতে পারলেও মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে পারেন না, তারা ক্ষমতাহীন। তার দ্বিতীয় ইচ্ছা ছিল কফিন যাত্রার পথে যেন তার উপার্জিত সমস্ত ধন সম্পদ ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন এই সম্পদ পাওয়ার জন্যই তিনি সারা জীবন ব্যয় করলেও মৃত্যুতে এর একটি কণাও তার সঙ্গে যাবে না। এবং তার শেষ ইচ্ছা ছিল কফিন বহন করার সময় যেন তার 2 হাত কফিনের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকে, এটি দেখানোর জন্য যে মানুষ খালি হাতেই এই পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায়। আলেকজান্ডারের এই ইচ্ছাগুলির মূল উদ্দেশ্য ছিল মানুষকে জাগতিক ধনসম্পদ, অহংকার এবং মৃত্যুর অমোঘ সত্য সম্পর্কে সচেতন করা। মৃত্যুর দ্বার প্রান্তে এসে আলেকজান্ডার দি গ্রেট বুঝেছিলেন জয় চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরস্থায়ী নয়, ধনসম্পদও চিরস্থায়ী নয়। চিরস্থায়ী মানুষের কাজ এবং স্মৃতি। একসময় তিনি পৃথিবীকে জয় করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি জয় করেছিলেন নিজের অহংকারকে। তার শেষ ইচ্ছাগুলো শুধু ইচ্ছা নয়, এগুলো আমাদের এক নীরব শিক্ষা। জীবন যতই বড় হোক, শেষটা সবার জন্য একই, খালি হাত আর কিছু স্মৃতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে এরকমই কোনো একজন মহান ব্যক্তির জীবন কাহিনী নিয়ে। তো এখনকার জন্য বাই।